নমস্কার, হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক। মঙ্গলবার কিন্তু অনেক দিন পর গ্লোব চ্যানেলে। হ্যাঁ, অনেক দিন আপনাদের সঙ্গে দেখা হয়নি বলে আবার দেখা করতে চলে এলাম। আমি জানি টিভি পর্দার সামনে আপনারা সবাই রেডি হয়ে বসে আছেন আর ফোন নিশ্চয়ই হাতে আছে। আজকে অনেক কথা বলবো। আজকে প্রেজেন্টেশন খুব একটা বেশি নেই, কিন্তু যেটুকু আছে সেটা খুব ভেরি ইম্পর্টেন্স। কারণ এই জন্যেই মানুষের নিঃশ্বাসে বিশ্বাস নেই, কথাটা খুব সত্যি কথা, ধ্রুব সত্য। কারণ মানুষ নিজের নিঃশ্বাসকেই বিশ্বাস করতে পারে না। কখন? যখন সেটা হঠাৎ বন্ধ হয়ে যায়। আমার শরীর, আমি নিঃশ্বাস নেব, সেটা কখন নেব না নেব সেটা কিন্তু আমার কন্ট্রোলের বাইরে হয়ে যায় একটা সময় এসে। সেটা কখন? যখন একটা মানুষ আস্তে আস্তে শ্বাসকষ্ট তৈরি হয়। আর এই নিঃশ্বাসের বিশ্বাস না থাকার কারণে কখন যে ভেতরে এই খাঁচা থেকে পরাণ পাখি বাইরে চলে যাবে সেটা কিন্তু পৃথিবীর কোনো মানুষ এখনো জানতে পারেনি। ইয়েস, আর সেই জন্যই বলি যে আজকের এই নিঃশ্বাসে বিশ্বাস নেই সেটা নিয়ে আজকে একটা ছোট্ট নতুন অনুষ্ঠান দেখাবো। খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। না, আমি কোনো গান শোনাতে যাচ্ছি না। আমি জানি আপনারা হয়তো গানের লাইন ভাবছেন, না, এটা ভীষণ ধ্রুব সত্য। আর সেটাই দেখি আমাদের পরাণ পাখিকে সামলে রাখা যায় কিনা। খুব মন দিয়ে শুনবেন, মাইনিউটলি। আপনারা জানেন যে আমার প্রেজেন্টেশনগুলো ভেরি ইম্পর্টেন্ট হয়। আর আজকেও কিন্তু একদম হারাবেন না, কারণ অনেক কঠিন ঠান্ডা পার হয়ে আবার পর বোধহয় আমি প্রেজেন্টেশনটা দিচ্ছি, এটা আমার একটু ভুল। কিন্তু না, এখনো ঠান্ডা আছে, সরস্বতী পুজো অবধি থাকবে। কিন্তু যারা এই শ্বাসকষ্টের অসুখে, মানে দমের প্রবলেম, অ্যাস্থমা, ইয়েস, খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। দেখুন, পরাণ পাখি পার হয়ে চলে যাচ্ছে, আর খাঁচা আমাদের কি ঠিক এইটা। এই খাঁচার মধ্যেই আমাদের পরাণ পাখি বন্দি আছে। আর এই পরাণ পাখি বন্দি বলেই আমরা এখনো ছুটোছুটি, দৌড়োদৌড়ি, মারামারি, ঝগড়া, অশান্তি সব করে যাচ্ছি। এই পরাণ পাখি কখন যে খাঁচা খুলে বাইরে পালিয়ে যাবে আমরা কেউ জানি না। তো চলুন না দেখি এই পরাণ পাখিকে একটু শান্তভাবে পুষিয়ে রাখা যায় কিনা। তাহলে আজকের ডিজিজ কি চলবে, ওয়াচ ইট। অ্যাস্থমা পড়ে ফেলেছেন নিশ্চয়ই সবাই। ইয়েস, অ্যাস্থমা হচ্ছে কি একটা অসুখ, তাই না? কিন্তু অসুখটা কি অনেকেই কিন্তু আমরা জানি না অ্যাস্থমা কি, তাই না? অ্যাস্থমা অনেকে হয়তো বুঝতে পেরেছেন। চলুন আপনাদের আজকে একদম ক্লিন করে বুঝিয়ে দেবো। কেন? আপনারা জানেন আমি কিন্তু একদম লুকোছুপি ব্যবস্থা নেই আমার এখানে, সমস্ত ক্লিন। অ্যাস্থমা হচ্ছে এইটা। মানুষটাকে দেখে বুঝতে পারছেন? বাড়ির মধ্যেও অক্সিজেন মাস্ক পরে বসে থাকতে হয়, মনে হচ্ছে এখনই দম বন্ধ হয়ে যাবে। পরাণ পাখি বোধহয় এখনই ফুরুত করে উড়ে শরীরের খাঁচা থেকে বাইরে। এটাই হচ্ছে অ্যাস্থমা। অনেক সময় ট্যাবলেট, ইনজেকশন, অথবা মাঝে মাঝে আইসিইউতে ভর্তি রাখতে হয় এই অ্যাসমা পেশেন্টদের। আর অক্সিজেন মাস্ক, এইটা হচ্ছে অ্যাস্থমা। মায়ের কোলে শুয়ে আছে ছোট্ট শিশু, দেখুন ওই নেবুলাইজার লাগিয়ে রেখে দিতে হয়েছে, মাস্ক পরিয়ে। অক্সিজেনের অভাব ঘটছে। আস্তে আস্তে বুঝতে পারছেন নিশ্চয়ই অ্যাস্থমাটা কি। এই বুড়ো বয়স্ক ভদ্রলোক মানুষকে দেখেছেন, মনে হচ্ছে এক্ষুনি পরাণ পাখি বেরিয়ে গেল বলে। না, অ্যাস্থমা রোগীদের দেখে মনে হয় বোধহয় এক্ষুনি দমটা আটকে যাবে, কিন্তু না। অ্যাস্থমা রোগীদের দেখে যে তার কষ্ট বেশি হয় যত না রোগীর কষ্ট হয়। কিন্তু হ্যাঁ, কষ্ট তো হয়, নিশ্চয়ই হয়, মারাত্মক কষ্ট। আর তাই আপনাদের আবার বলে দিই যে পরাণ পাখিটাকে আটকাতে গেলে তার জন্য কিছু প্রসিডিওর দরকার। আরো যারা বুঝতে পারছেন না, এই দেখুন, এই ধরনের ইনহেলার যারা ব্যবহার করেন, পাফ, সেটা ছোট অথবা বুড়ো অথবা মাঝবয়সী, কোনো বয়স মানে না, তাদেরকে বলে অ্যাস্থমা পেশেন্ট। এই বয়স্ক ভদ্রলোককে দেখে মনে হচ্ছে সবসময়ের জন্য কাশতে থাকে, মুখ দিয়ে লালা বেরোতে থাকে আর হাঁপাতে থাকে। তাই একে হাঁপানি বা টানের অসুখও বলা হয়। কি থেকে হয় সেটা একটু দেখে নেওয়া যাক। ঠিক এই কারণগুলোতে বুঝিয়ে দিই আমি।
যদি মারাত্মক স্ট্রেস থাকে, টেনশন থাকে, তাহলে এই অ্যাজমার প্রবলেম আসে। বাড়িতে পোষা পশু, বড় লোমওয়ালা পশু থাকে, সেটা থেকেও অ্যাস্থমা আসে। এক্সারসাইজ না করার কারণেও অ্যাস্থমা হয়। আচ্ছা, এমন কিছু গাছ আছে, ফুল আছে, যেগুলোর ছোঁয়া পেলেই কিন্তু অ্যাস্থমা হয়। বাড়িতে যদি আরশোলা থাকে, শুনতে পেয়েছেন, আরশোলা আর ছারপোকা, এই দুটো কীটনাশক কীট থাকলেও সেখানে কীটনাশক দিয়ে তাড়ানো উচিত। না হলে অনেকের এই নোংরা থেকে, মরে যাওয়া আরশোলা থেকেও অ্যাস্থমা হয়ে থাকতে পারে। তাই খাটের নিচে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখনই উকি মারছেন আমি জানি, এখন তাকাবার কোনো দরকার নেই। আগামীকাল সকালবেলা ঘুম থেকে উঠে নিজের খাটের নিচেগুলো সব বাক্স জঞ্জাল যা আছে পরিষ্কার করে ফেলুন, ঘরে যেন ছারপোকা আর আরশোলা না থাকে। দেন বডিতে সুন্দর সুন্দর পারফিউম এবং বডি স্প্রে মাখার ফলেও কিন্তু অ্যাস্থমা হয়, অ্যালার্জেটিক অ্যাস্থমা। যারা এসিতে দীর্ঘক্ষণ কাটায় তাদের ক্ষেত্রে কিন্তু অ্যাস্থমা হওয়ার চান্সেস অনেক বেশি। ফাঙ্গাল ইনফেকশন হয়ে গেছে, ফাঙ্গাল জমে গেছে এমন কিছু ফ্রুট খেলে সেখানেও কিন্তু অ্যাস্থমা হওয়ার সম্ভাবনা 100%। বাড়ির ধুলো অথবা রাস্তার ধুলো, সব জায়গা থেকে কিন্তু অ্যাস্থমা হওয়ার চান্সেস আছে। আর যারা স্মোকিং করেন, বিশেষ করে, আরো একটা আছে, বয়স্ক মানুষদের ক্ষেত্রেও হয় এবং পলিউশন থেকে হয়। তাহলে একটু জিস্ট দেখে নিই কি কি থেকে হচ্ছে। আবর্জনা থেকে, গৃহপালিত পশু থেকে, বাড়িতে কিছু পোকামাকড় থেকে, কোল্ড অ্যালার্জি থেকে, স্ট্রং স্মেল আছে এরকম কিছু ফিনাইন অথবা বডি স্প্রে অথবা পারফিউম, কিছু ফুল আছে যেটা থেকে অ্যাস্থমা হয়, ককরোচ, আরশোলা থেকে অ্যাস্থমা একদম গ্যারান্টেড। মানে ওটাকে আমরা অ্যাস্থমা কিটো বলে থাকি। ওয়েদার চেঞ্জের ফলেও কিন্তু অ্যাস্থমা হয়, স্মোকিং করলে হয়, আর এক্সারসাইজ না করলে হয়। তাহলে অ্যাস্থমা হয়েছে, মেডিকেলে গিয়ে কি করে বুঝবো? আপনার এক্স রেটা দেখলেই কিন্তু বুঝতে পারা যাবে আপনার বুকের ভেতরে, খাঁচার ভিতরে অচিন পাখিটা আছে না পালিয়ে গেছে। তাই এক্স রে করাটা ভীষণভাবে জরুরি যাদের অ্যাজমা আছে, কারণ কাফ কোথায় কোথায় জমে আছে, কি কি কন্ডিশনে, সেই কন্ডিশনগুলো দেখে ডিজিটাল যদি হয় তাহলে কিন্তু বোঝা যায়। ট্রাকিয়া, যেখানে গিয়ে ট্রাকিয়াটা অ্যালভিওলাইতে মিশেছে, তার মধ্যে মিউকাস জমে গিয়ে কিভাবে, দেখুন, বাঁ দিকেরটা নর্মাল, বাঁ দিকেরটা, ডান দিকেরটা কিন্তু অ্যাবনর্মাল। এই ডান দিকেরটা ভর্তি কেন আছে না, ওটা ভালো লক্ষণ নয়, খারাপ লক্ষণ। আমাদের শ্বাস নালীর মধ্যে যখন লালা জমে যায়, ভীষণভাবে অনেক সর্দি জমে যায়, মিউকাস জমে যায়, তখন এটা আস্তে আস্তে ভর্তি হয়ে যায়। ফলে সেখান দিয়ে অক্সিজেন অথবা কার্বন ডাই অক্সাইড যাতায়াত করতে পারে না, যার ফলে একটা মানুষ হাঁপাতে থাকে, তাকেই অ্যাস্থমা বলা হয়। দেখুন এই চিত্রটা। এই বাচ্চা মেয়েটিকে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কনস্ট্রিক্টেড এয়ারওয়েজ কিভাবে জ্যাম হয়ে যাচ্ছে রাস্তাগুলো মিউকাসের দ্বারা, যার ফলে একটা মানুষ মারাত্মক হাঁপাতে থাকে। আগেই বলেছি, ট্রাই টু অ্যাভয়েড স্মোকিং। যদি স্মোকিং করেন ভীষণ প্রবলেম। যাদের অ্যাস্থমা আছে, স্মোকিং কজ ক্যান্সার অবধি হয়ে যেতে পারে। এবং যারা ড্রিঙ্কস করেন, ড্রিঙ্কসের সঙ্গে প্লিজ ডোন্ট স্মোক। সো খাঁচা তাহলে বোঝাতে পারলাম কাকে বলে। এই হচ্ছে আমাদের খাঁচা, আর তার ভিতরে আমাদের পরাণ পাখি। তাকে রক্ষা করতে গেলে ভালো কিছু মেডিসিনের দরকার আছে, যেটা আমরা দিয়ে থাকি। আমাদের ইউনিটে ট্রিটমেন্ট আছে। সো প্রিভেন্ট অ্যাস্থমা। আমরা ইচ্ছা করলে এই জায়গাগুলো আটকাতে পারি। নতুন নতুন মেডিসিন এসেছে, যা ওই কিছু ডাক্তার বলে থাকে না, অ্যাজমা কোনোদিন সারে না, কোনোদিন সারে না। আরে সারে না তো কি হয়েছে, ভালো তো রাখা যায়। সারা জীবন ওই ইনহেলার টেনে তো চলতে হবে না। আপনি হয়তো ভাবছেন যে ইনহেলার টানলেই বোধহয় আমি ভালো থাকছি, না। আপনি ওই মিউকাসযুক্ত রাস্তাটাকে একটুখানি ক্লিয়ার, আশা করি ক্লিয়ার করতে পারলাম ছোট্টর উপরে, যে অ্যাজমা কাকে বলে, কিভাবে এটা হয়, বা কিভাবে কোন কোন কারণে হয়ে থাকে, এবং সেটাকে সারানো যায় কিনা। হ্যাঁ, যায়, সারানো যায়। আপনারা জানেন যে আমি কিন্তু একটু ক্রনিক ডিজিজগুলোর ট্রিটমেন্ট করে থাকি। ওকে, প্রথম ঘন্টা বেজে গেছে, আমি জানি সব রেডি নিয়ে বসে আছে একবারে, কিছু করার নেই। আজকে প্রথম ফোন। ইয়েস, হ্যালো। নমস্কার দিদি ভাই, নমস্কার। আজকে তো লটারি লেগেই গেল আপনার।
ঠাকুমার দুই হাতে কুনুই থেকে কবজির মধ্যে লাল লাল চাকা চাকা হয়ে যায়, ওটা চুলকায় মাঝে মধ্যে, আবার অটোমেটিক ভালো হয়ে যায়, আবার কখনো কখনো আবার থেকেও যায়, অনেকদিন পর ভালো হয়। তুই কোনো ঘরোয়া টোটকা আছে? একটুখানি দিতে পারি বাবা, ওতে ঠাকুমা খানিকটা ভালো থাকবে। তবে যদি সুযোগ হয় ঠাকুমাকে আসতে হবে না, তুমি মোবাইলে ঠাকুমার হাতের ছবিটা তুলে নিয়ে একদিন এসো, আমি দুটো মেডিসিনও দিয়ে দেবো। এখনকার জন্য বলে দিই, 5টা করে তুলসী পাতা, একটা নিম পাতা আর একটুখানি কাঁচা হলুদ প্রতিদিন সকালবেলা খালি পেটে এই মাসখানেকের মতো খাইয়ে দাও। আমার মনে হয় না ওই দাগগুলো আর দেখা যাবে। কেমন? ওকে। আচ্ছা, আর একটা কথা ছিল, আমার মায়ের থাইরয়েড আছে। আপনি বলেছিলেন যে গমের চারা বসিয়ে ওই 1 থেকে 15 দিনের মধ্যে চারাটা কেটে নিয়ে ওটা বেটে বড়ি করে খেতে। আর ওটা কি প্রথমবারে বেটে বড়ি করার পর দ্বিতীয়বারে কি ওই চারা থেকে যেটা গাছ বেরোবে ওইটাতেই খাওয়া যাবে, না নতুন করে হবে? না, ওখান থেকে আর চারা হবে না কেটে নেবার পর, আবার নতুন করে বসাতে হবে, তাই তো? রাইট, ঠিক আছে। বা তোমরা তো বেশ ডক্টর হয়ে গেছো গো দেখছি, টিভি দেখে দেখে। ভেরি গুড। শুনে শুনে আপনার সব টোটকা আমি তার মানে তুমি প্রতিদিনের দর্শক আমার। হ্যাঁ, আপনার কাছে তো আমি দেখিয়েও এসেছি। ও তাই? ভেরি গুড, ভেরি গুড। চলুক চলুক, ওকে। তো আজকে জানি লাইন অনেক থাকবে, তবুও বলে দিই, যারা ফোনে পাচ্ছে না, নিচে সুন্দর সুন্দর 3খানা নাম্বার দেওয়া আছে, মোবাইল নাম্বার, ওখানে ফোন করুন অথবা হোয়াটসঅ্যাপ করুন। এখনই আপনাকে বলে দিতে পারবো আপনার যা যা প্রশ্ন থাকবে। ওকে, চলুন ফোন আমরা আজকে খানিকক্ষণ নেব, কিন্তু তার সাথেও আমাদের প্রেজেন্টেশন কিন্তু এখন অনেকগুলো আছে, সেইগুলো না শেষ করে কিন্তু চলবে না। কেন? আপনাদের জন্য প্রেজেন্টেশনগুলো করে আনা। এগুলো যদি আমরা শো না করি তাহলে বাকি থেকে যাবে বেশ কিছু, আর বাকি থাকলে হবে না। তাই চলে আসুন ফোনে, স্টুডিওর নাম্বারে। কেমন? ইয়েস, হ্যালো, বলুন। হ্যালো, হ্যাঁ দিদি, বলুন বলুন। হ্যাঁ, আমি সোদপুর থেকে ফোন করছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যালো, শুনতে পাচ্ছি, বলুন। আমি সোদপুর থেকে ফোন করছি। হ্যাঁ, বলছি যে আমার ভীষণ মানে হাঁটুতে ব্যথা, অস্টিওআর্থ্রাইটিস প্লাস রিউম্যাটিক। হ্যাঁ, আমি প্রচন্ড 8 মাস ধরে ব্যথায় ভুগছি। তা এটা কি কোনো নির্মূল হবে গেলে? হ্যাঁ অবশ্যই, এটার উপর তো আমার মোটামুটি ছোটখাটো বেশ একটা নামডাক আছে আর্থারাইটিসে। আপনি একবার আসতে পারেন সোদপুরে, যখন আপনি আমার মধ্যমগ্রামে যে হসপিটাল আছে শিশিরকুঞ্জ, ওখানেই চলে আসুন। আমি কালকে নাম লিখিয়েছি ডাক্তারবাবু শিশিরকুঞ্জে। বাহ, আসার আগেই তো আমার সঙ্গে কথা হয়ে গেল টিভিতে। হ্যাঁ, ঠিক আছে, কালকে দেখা হচ্ছে আপনার সঙ্গে। হ্যাঁ ঠিক আছে, আমি আপনার কিছুদিন ধরে দেখছি, আমি পুরো ডাক্তারবাবু হাঁটতেই পারছি না, আমার ভীষণ শরীর মানে আপনাকে দৌড় করিয়ে দেখাবো আমি, নাহলে ডাক্তারি ছেড়ে দেবো। আমি বলছি তো, আপনাকে দৌড় করিয়ে দেখাবো, নাহলে আমি ডাক্তারি ছেড়ে দেবো। ওকে, চলে আসুন। আচ্ছা ঠিক আছে ডাক্তারবাবু। হ্যাঁ, কিছু চ্যালেঞ্জিং ট্রিটমেন্ট আমি করি, কিছু ট্রিটমেন্ট আছে যেটার মধ্যে আমার দখল আছে, যেগুলো পারি সেগুলো আমি কাউকে ঠেকাতে দিই না। সে যত বড়ই FRCS ডক্টর হোক, আমি ওসব পাত্তা দিই না। আমি যে ট্রিটমেন্ট দিই সেটা রেজাল্ট দিতে পারি, যেটা আমার উপর দখল আছে, চ্যালেঞ্জের সঙ্গে একদম ট্রিটমেন্ট করি। কিছু ডক্টর তো থাকতে হবে, সুতরাং এসে দেখতে পারেন একবার। দূর থেকে দেখে সবকিছু বোঝা যায় না, মাঝে মাঝে কাছে আসতে হয়। হ্যালো, হ্যালো, বলুন। গেছিলাম আপনার কাছে, আচ্ছা, তো ওই যে বেস্টের প্রবলেম হচ্ছিল এই ব্যাপারে, তো রিপোর্ট করতে দিয়েছে, এখনো আসেনি। রিপোর্টগুলো নিয়ে দেখা করবেন, আর তো কিছু বলার নেই। না, বলছি যে ওষুধ চলছে তো এখন, কিছু খেলে না পেটটা মনে হচ্ছে, কিছু খেলেই মনে হচ্ছে পেট ভরা, আর খাবেন না, হ্যাঁ খেতেই হবে এরকে মানে বলেছে। খালিটা খালি রেখে খালুন, সবসময় ভর্তি পেট খাবেন না। না না, ভর্তি এমনি খাই না, আমার আরো প্রবলেম আছে, শুধু এইটা সারলে আমার আরো প্রবলেম আছে। ঠিক আছে, আস্তে আস্তে সারবে, কোনো সব একসঙ্গে আমিও পারবো না, আমিও অত বড় ডাক্তার নেই, বা ছোট ছোট করে সারাই, একটা একটা করে কমপ্লিট হোক, তাতে সুস্থ হবেন। ওকে, আপনার যেদিন রিপোর্টিং আছে চলে আসবেন। তো আমরা একটা ছোট্ট প্রেজেন্টেশনের দিকে যাই, প্রেজেন্টেশনটা দেখে আবার ফিরবো আমাদের শোয়ের দিকে। আর যারা এখন ফোনে পাবেন না, আবার কিছুক্ষণের জন্য আমি ব্রেক নিয়ে স্টুডিওতে ফিরবো। ওকে, ইয়েস, হ্যালো। হ্যালো, বলুন। হ্যালো, হ্যাঁ বলুন। আমি ডাক্তারবাবুর সাথে কথা বলবো? হ্যাঁ, এখন অবধি বলছি। ডাক্তারবাবু নমস্কার, আমি যাদবপুর এলাকায় থাকি। হ্যাঁ বলুন। আমার মিসেসের বাঁ পায়ে মানে হাঁটুতে পেন হচ্ছে বেশ বছরখানি যাবত। আপনাকে দেখাতে চাই। মানে আসুন, আমিও তো আপনাকে দেখতে চাই। আসুন আসুন, চলে আসুন। ওখানে নিচে 3টি ফোন নাম্বার আছে, যে কোনো একটা নাম্বার নোট করে নিন, ওরা বলে দেবে। শুক্রবার থাকবেন? শুক্রবার? হ্যাঁ থাকবো। 1 তারিখে? হ্যাঁ। আমি 1 তারিখে সিআইডি কোর্টে আপনার ওখানে দেখাবো। ঠিক আছে, আপনার জন্য আমি থাকবো, আসুন। আচ্ছা, ওকে, তো চলুন এবার প্রেজেন্টেশনে আবার ফোনে কথা হবে। ততক্ষণ আপনারা নিচের নাম্বারগুলিতে নোট করতে থাকুন। ইয়েস, চলুন ডক্টরস চেম্বার।
as you inhale, less area to absorb oxygen through your trachea or windpipe, then through large tubes called bronchi, smaller tubes called bronchioles, and finally into tiny sacs called alveoli. Small blood vessels called capillaries surround your alveoli. এগুলো হচ্ছে আমাদের লাংসের ভিতরে থাকে Oxygen from অ্যালভিওলাই। the air you breathe যখন passes into your অ্যালভিওলাইগুলো capillaries. মিউকাসে জাম হয়ে যায় তখনই আমাদের শ্বাসকষ্টগুলো হতে থাকে। এই দেখুন মিউকাসগুলো এইভাবে ঘোরাঘুরি করছে, কখনো কখনো শ্বাসনালীর মধ্যে প্রবেশ করে ব্রঙ্কিয়ালসগুলো এবং অ্যালভিওলাইগুলো সম্পূর্ণ রোধ তৈরি করে, জ্যাম, যেটাকে বলা হয় সিওপিডি, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ। এই পালমোনারির ভেতরে যখন অবস্ট্রাকশন তৈরি হয় সেটাই সিওপিডি, সেটাই অ্যাস্থমায় পরিণত হয়। ঠিক আছে, আশা করি বোঝাতে পারলাম। চলুন ফিরে আসি। তো সুতরাং ছোট্ট ছোট্ট প্রেজেন্টেশনের দ্বারা মোটামুটি আপনাকে বুঝিয়ে দিতে পারবো। ফিরে আসি আমরা যে অ্যাকচুয়ালি সিওপিডিটা কি আর কিভাবে হয়ে থাকে। ওকে, তো আবার ফোনের দিকে ফিরবো, একটা একটা করে প্রেজেন্টেশন একটা একটা করে যেতে থাকে, কিন্তু মাথায় নিতে থাকুন আজকে অ্যাস্থমার প্রবলেম নিয়ে যদি প্রশ্নগুলো থাকে সুবিধা আপনাদেরও হবে, যে দেখার সঙ্গে প্রশ্নগুলো একই হলে আপনাদের বুঝতেও সুবিধা হবে। কারণ প্রেজেন্টেশন করতে করতে আসেই মানে শুধু কথা বলতে নয়, সেই প্রেজেন্টেশনটা যদি আপনি না বোঝেন আপনার সমস্যা। কারণ অ্যাজমা অনেকেই আমরা এখনো বুঝি না, অ্যাজমাটা কি, হাঁপানি টানটা কি, কেন হয়, সর্দি কাশি থেকে হয় না, অ্যালার্জি থেকে অ্যাজমাটা সব থেকে বেশি হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তাই বলি এই প্রেজেন্টেশনটা দেখলে আমরা মনে হয় বুঝতে পারবো যে অ্যালার্জি থেকেও আমাদের বেশ কিছু প্রবলেম হয়ে থাকে, যেটা সিওপিডি কি। চলুন দেখি একটু। To you about COPD. COPD stands for chronic obstructive pulmonary disease. It's a bit of a mouthful, but it makes sense when you break it down. Chronic describes how it doesn't go away. Obstructive describes the way it makes breathing difficult. And pulmonary disease means it affects the lungs. Around the world, COPD is becoming more common. It's now the third highest cause of all deaths. The true number of people with COPD is likely to be much higher, as many people don't know they have the condition. An early diagnosis is important so that treatment can be started to slow down the damage to the lungs. Most of the time, smoking is the cause of COPD, as particles from tobacco smoke inflame and irritate the lungs. So stopping smoking is the best thing smokers can do. However, COPD does occur in non-smokers too. Polluted environments and rare genetic diseases can also lead to the disease. But what exactly is COPD? First, let's see how the lungs work. The lungs are a spongy network of airways and air sacs. When we breathe in, air travels down branching airways, which become smaller and smaller, ending up in tiny air sacs. In these air sacs, oxygen from the air moves into the blood, and carbon dioxide moves out. যখন অ্যালভিওলাইয়ের মধ্যে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড যাতায়াত করতে না পারে তখন ওই পালমোনারিগুলি মিউকাসের দ্বারা অবস্ট্রাকটিভ মানে অবস্ট্রাকশন হতে থাকে, তার ফলে আমাদের শ্বাসটা রোধ হয়ে আসে, যাকে আমরা এক কথা বলে থাকি সিওপিডি। চলুন ফিরে আসি। আশা করি ছোট ছোট করে বুঝতে পারছেন। হ্যাঁ, এই জন্যই বোঝানো যে আপনার অসুখটা যদি আপনি নিজে না বোঝেন তাহলে কিন্তু ভীষণ প্রবলেম হতে থাকে। আর এই প্রবলেমটা ক্রিয়েট হতে হতে এমন একটা মারাত্মক জায়গায় চলে যায় যে মাস্ক পরে বসে থাকতে হয় বাড়ির মধ্যে। ইয়েস, ফোন নিতে পারো। ইয়েস, হ্যালো। হ্যাঁ হ্যালো স্যার, আমি রাজহাট থেকে বলছি। রাজারহাট থেকে বলুন। আর বলছি আমার মায়ের সম্বন্ধে জানতে চাই। বলুন। বলছি আমার মার ওই মুখ দিয়ে না স্মেল বেরোয়, বাজে একটা স্মেল বেরোয় মার মুখ দিয়ে সবসময়। বাজে স্মেল কিসে থেকে পায়? হ্যাঁ, মুখ দিয়ে বারবার মানে স্মেল বেরোয়, বাজে স্মেল বেরোয়, আর গায়ের রংটা দিন দিন না কালো হয়ে আছে। লিভারটা আগে চেক আপ করো, এলএফটি টেস্ট করাও আগে, আর হেমোগ্রাম, সিবিসি, এই দুটো টেস্ট করে নিয়ে তুমি আমার কাছে এসো আগে। কারণ ভেতরে আমার মনে হয় কোনো আচ্ছা নিঃশ্বাসে স্মেল আসছে, নিঃশ্বাসের মধ্যে দুর্গন্ধ আসছে, লাংসের মধ্যে যদি সর্দি জমে গিয়ে পচে যায় মানে দীর্ঘদিন থেকে পড়ে থাকে তাহলে কিন্তু এই প্রবলেমটা হবে। তুমি একটা লাংসের এক্সরে অবধি করিয়ে নিয়ে এসো, আদারওয়াইজ সিটি স্ক্যান করিয়ে আনো, লাং সিটি স্ক্যান, কারণ জিনিসটা ভালো লাগছে না। আচ্ছা, এর মধ্যে কি কোনো কাশি থাকছে? কাশি, সর্দি কাশি আছে?
না না, কাছাকাছি কিছু হচ্ছে না, ওসবের কিছু ব্যাপার না। তুমি তো রাজারহাট থাকো, রাজারহাট থেকে তো বেলিয়াঘাটা বেশি দূর নয়, একটা দিন নিয়ে এসো না আমাকে। না না স্যার, আমি রানাঘাট থেকে বলছি, রানাঘাট। ও রানাঘাট, তাহলে রানাঘাট থেকে তোমার বারাসাত কাছে হবে, তুমি আমাদের বারাসাত শিশিরকুঞ্জে একটা দিন নিয়ে এসো। শিয়ালদাতেই দেখাবো, আমার হচ্ছে সামনে মাধ্যমিক পরীক্ষা, তো আমি মাধ্যমিক পরীক্ষা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তোমার পরীক্ষা মিটে যাক। আর ততদিনে তুমি হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করো, ওখানে 3টে নাম্বার দেখতে পাচ্ছ, যে কোনো একটা নাম্বার নোট করো, করে আমার সাথে মার একবার কথা বলো আগামীকাল। ওকে? স্যার বলছি কিছু স্যার, আপনার একটা কোডটা আপাতত দিবেন, না, আমি এখনো মার রোগ বুঝিনি, কারণ এখন ডিজিজটা না বুঝে তোমার হোম রেমেডি দেবো কি হয়েছে সেটাই তো তুমিও জানো না, আমিও জানি না। তো রিপোর্টটা আমার একবার দেখার দরকার আছে, আর না হলে মার সাথে সরাসরি কথা বলার আছে। তুমি ওখানে একটা নাম্বার নোট করে রাখো, ওই নাম্বারে কালকে সকাল 10টার পর ফোন করো, আমার সঙ্গে কথা বলিয়ে দেবে ওরা। আচ্ছা, আমি ফোন করেছিলাম, কিন্তু বলছে এইসব ব্যাপারে আমরা ফোন দিতে পারবো না। অন্য নাম্বারে ফোন করো, অনেকগুলি নাম্বার দেওয়া আছে, কেন দেবে না, ওদের ডিউটি ওটা। কেমন? বলছে এটা ফোন করো না, আমাদের রাইট নিট চাই বললো। হ্যাঁ, আমার সঙ্গে কথা বলে দেবে, বলে কনফারেন্সে কথা বলো, স্যারের সঙ্গে কথা হয়েছে আমার। ওকে, আচ্ছা ঠিক আছে। তো যাই হোক, আবার বলে দিই, হ্যাঁ, যাদের সরাসরি কথা বলার প্রয়োজন আছে, সবসময় আমার ফোনে তো যোগাযোগে পাওয়া যায় না, আমি ফোন ধরতে পারি না আমার নিজের নাম্বারে। নিচে যে নাম্বারগুলি আছে ওই নাম্বারটা নোট করে রাখলে আপনি বলবেন কনফারেন্সে কথা বলে দিতে, তাহলে কিন্তু জরুরি, যদি বিশেষ দরকার থাকে আপনি কনফারেন্সে আমার সঙ্গে কথা বলতে পারেন, এখানে যে নাম্বারগুলি দেওয়া আছে ওই নাম্বারের মাধ্যমে। ওকে? ইয়েস, হ্যালো। হ্যালো হ্যাঁ বলুন দিদি ভাই, হ্যালো। বলুন, শুনতে পাচ্ছি। হ্যাঁ ডাক্তারবাবু নমস্কার, আমি আগরপাড়া থেকে বলছি। বলুন। হ্যাঁ বলছি যে আমার না অনেক 4 বছর হয়ে গেল বাচ্চা হচ্ছে না। আপনার রিপোর্ট এইচএসজি, ইউএসজি, এএমএইচ, এফএসএইচ, এই রিপোর্ট, আর আপনার হাজব্যান্ডের সিমেন অ্যানালিসিস, এই রিপোর্টগুলো নিয়ে সঙ্গে দেখা করুন। এখানে কোনো তাবিজ কবজ কাজ করবে না, বলে লাভ নেই। আচ্ছা, এই রিপোর্টগুলো নিয়ে যেটা হ্যাঁ, এলে ওইগুলো চাই, না হলে এসে লাভ নেই, আমি আবার করতে দেবো তাহলে। আপনি আরেকবার বলে দিন কি কি করতে হবে। আপনি লিখতে পারবে না, তুমি ওখানে নাম্বার নোট করো, ওরা বলে দেবে। ওখানে নাম্বারটা নোট করে নাও, ওরা বলে দেবে তোমার। কেমন? অ্যাকচুয়ালি সিওপিডি আমাদের আগেকার দিনে দেখতাম বয়স্ক মানুষদের হচ্ছে, কারণ এটা ঘোরতরভাবে জেনেটিক্স। দাদু, জ্যাঠা, বাবা, কাকা, পিসি, মাসি ইত্যাদি, মানে নিজের ব্লাডের সঙ্গে যারা কানেক্টেড, তাদের যদি থাকে, উত্তরসূরিদের কারোর না কারোর আসবে, কারণ এটা জেনারেশন ক্যারি করে, খুব ভালো জেনেটিক্স রোগ একটা। আর অ্যালার্জির কজে, যদি শরীরে অনেক অ্যালার্জি থাকে, স্টেরয়েড দিয়ে যদি সেই অ্যালার্জি সারানো যায়, সেরে যাওয়ার পরে আবার অ্যাজমা ধরে যায়। অনেকে সোরিয়াসিস ছিল, স্টেরয়েড দিয়ে ট্রিটমেন্ট চলছে, তাদের আবার অ্যাজমা ধরে যায়। কারণ এই সিওপিডিগুলোর আসার এক একটা কারণ আছে, হঠাৎ করে কিন্তু কারোর আসে না, কোনো না কোনো কারণযুক্ত, নয় তার জেনেটিক্স ক্যারি করছে, পূর্ববংশ থেকে এসেছে, আর না হলে তার কোনো ভারী স্কিন ডিজিজ ছিল বা অ্যালার্জেটিক প্রবলেম ছিল, সেগুলো স্টেরয়েড ওষুধের দ্বারা যদি সারাতে যায়, তখন সেই পেশেন্ট সেরে যাবার পরে কিন্তু অ্যাজমাটা দেখা দেয়। সুতরাং স্টেরয়েড ছাড়া মেডিসিন ব্যবহার করুন, সারে অ্যাজমা, সারে 100 টাইমস সারে। আর যাদের খুব ক্রনিক হয়ে গেছে, অনেক বয়স, না সারলেও ভালো থাকবে, এইটুকু জায়গায় করে দিতে পারি, অ্যাসিওর্ড আমার। কারণ আমি আপনাকে বলেছি, যে ট্রিটমেন্টটা আমি পারি সেটা কিন্তু আমি চ্যালেঞ্জিং ট্রিটমেন্ট দিই, কারণ চ্যালেঞ্জিং ট্রিটমেন্টটা দিই বলেই আজকে এখন অবধি আপনাদের সামনে টিকে আছি। আমি জানি আমাদের টিভি চ্যানেল খুললে এখন ভুরি ভুরি ডাক্তার, হাজার হাজার ডাক্তার, এরপর পাড়ায় পাড়ায় চলে যাবে ডাক্তাররা ঠেলা নিয়ে, মাথা যন্ত্রণার, পেটের ব্যথার, হাঁটুর ব্যথার ওষুধ নাও ইত্যাদি। যেমন ফেরিওয়ালারা আসে, মানে ডাক্তারদের এবার পাড়ায় পাড়ায় বেরোতে হবে, এত ডাক্তার না সবাই। তো সেই ক্ষেত্রে বাছাই করে নিতে হবে, আপনি বিগ বাজার থেকে নেবেন না বিশাল থেকে নেবেন। সো ডিসিশন আপনার, আপনি অ্যালোপ্যাথিতে, মডার্ন মেডিসিনের ট্রিটমেন্টে যাবেন না আয়ুর্বেদে আসবেন। তো সুতরাং দুটোর দিকেই আলাদা। এখন মানুষ চিন্তাভাবনা বদলেছে, তাদের থিঙ্কিং বদলাচ্ছে, তারা চাইছে যে আজকে এমন একটা ট্রিটমেন্ট হোক যে ট্রিটমেন্টটা কোনো সাইড এফেক্ট নেই, মানে একটা সারাতে গিয়ে আরও 5টা অসুখ না তৈরি হয়। তো সেই রকমই ট্রিটমেন্ট কিন্তু আমাদের ইউনিটে, আমাদের হসপিটাল অলরেডি রানিং হয়ে গেছে, বারাসাত শিশিরকুঞ্জে, একবার এসে দেখে যেতে পারেন। জাস্ট আ মিনিট। ইয়েস, হ্যালো। হ্যাঁ বলুন, সমস্যা কি? হ্যাঁ বলুন, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, সমস্যা আমার রিপোর্টে ধরা পড়েছে থাইরয়েড 3 ধরা পড়েছে সবে। আমি আরো ওষুধ খাইনি। হ্যাঁ, এখনো ডাক্তার সেনের সাথে তাই একটু কথা বলতে চাই। 3 থাইরয়েড হলে কাউকে ওষুধ খেতে হয় না। আমি তার ওষুধ এখন খেতে চাই।
আপনার ওষুধের এখন প্রয়োজন আসেনি। যাদের 3 থাইরয়েড থাকে তাদের ওষুধ খাবার প্রয়োজন হয় না। শুধু বাঁধাকপি, ফুলকপি আর নারকেল এই খাবার 3টে বন্ধ করে দিন মোটামুটি, তাহলেই দেখবেন ভালো থাকছেন। আপনার এখনো থাইরয়েড ওপরে যায়নি, ওষুধ খাবার জায়গায় আসেনি এখনো। বুঝতে পেরেছেন? ঠিক আছে, ওকে। তো যাই হোক, আর একটা ছোট্ট প্রেজেন্টেশনে যাই, যে প্রেজেন্টেশনটা ক্লিয়ার হয়, আর কিছু না। কারণ যে বিষয়বস্তুটা থাকে এক এক দিনের সই, সেটাকে মোটামুটি মানুষের কাছে ক্লিয়ার হতে হবে। আমি কি অসুখে ভুগছি, অনেক ডাক্তার আছে, আপনি জিজ্ঞেস করবেন গিয়ে, স্যার আমার তাহলে প্রবলেমটা কি? কেন? আপনি ডাক্তার না আমি ডাক্তার, আপনার বুঝে লাভ কি? আপনি শুধু ওষুধ খান। আমার কাছে সেই সিস্টেমটা নয়। কিন্তু আমি যদি আপনাকে বুঝিয়ে না বলি, আমি যদি বুঝিয়ে না দিই আপনি কি অসুখে ভুগছেন, তাহলে আপনি আমাকে হেল্প করতে পারবেন না। হেল্পটা কি? কোন কোন খাবারগুলোর জন্য আপনার এই অসুখটা এসেছে, যদি ফুড থেকে হয়, কারণ জেনেটিক্স থেকে হোক আর যে কারণেই হোক, সেই রোগটাকে যে বাড়াচ্ছে, গ্রোথ হচ্ছে, তার মানে কোনো খাবার তো তাকে হেল্প করছে, আপনার অজান্তে যে খাবারগুলি যাচ্ছে। তো সেই খাবারগুলি যদি আপনাকে আমি না জানিয়ে দিই যে এই কারণের জন্য, এই খাবারগুলোর জন্য আপনার শরীরে এই কারণ ঘটছে, তাহলে আপনি বুঝবেন কিভাবে? তাই আমার কাছে কিন্তু ক্লিয়ারেন্স আগে, আপনি বুঝলেন কিনা এবং আপনি হেল্প করতে পারবেন কিনা, তবে প্রেসক্রিপশন, আদারওয়াইজ নো। আপনি যদি হেল্প করতে না পারেন, কারণ অ্যাজমা রোগীদের বেশিরভাগই ডিম, বেগুন, চিংড়ি মাছ, পুঁই শাক, নারকেল এগুলো খেতে নেই স্বাভাবিকভাবে। তার সঙ্গে টক, তেঁতুল, আমরা আচার ইত্যাদি। তো এই কটা খাবার তো আপনাকে, আর আছে সামুদ্রিক মাছ, মানে ইলিশ মাছ, ভোলা মাছ, পমফ্লেট মাছ, এগুলো খেতে পারবেন না। তো এইগুলো যদি আপনি আস্তে আস্তে ত্যাগ দিতে না পারেন, তাহলে তো আপনার সারা সম্ভব না, প্রবলেম আছে। কারণ আপনি ওষুধও খাবেন, ওই খাবারও খাবেন, ইম্পসিবল। আমি মহাপুরুষ না, আমি আপনাকে সারিয়ে দেবো, আপনাকেও হেল্প করতে হবে। ইয়েস, হ্যালো হ্যালো, হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। হ্যালো, শোনা যাচ্ছে কি? একটু কথা বলো। হ্যাঁ বলছি আমি, বলুন। হ্যাঁ স্যার, নমস্কার স্যার। নমস্কার, বলুন। স্যার আপনার কাছে গিয়েছিলাম আর কি বাবার জন্য, হুম শ্বাসকষ্টের পেশেন্ট আর কি। হুম, চলছে তো মেডিসিন? 1 মাস হলো, মোটামুটি ভালো আছে এখন। ভেরি গুড। আমি এই ফোনটাই চাইছিলাম সাবজেক্টে, যে একই বিষয়বস্তুর মধ্যে মিল হলে ভালো হতো। তো আপনার পুরনো পেশেন্ট 1 মাসই খাওয়া হয়েছে সবে? হ্যাঁ, 1 মাস খাওয়া, সামনে রবিবার ডেট করেছি আর কি আপনার কাছে। সানডে আসবেন, ভিড় হয়তো খুব সকাল করে আসতে হবে তাহলে, কারণ বেলার দিকে এলে বুঝতেই পেরেছেন আপনি একদিন এসে। আমি 11টার মধ্যে পৌঁছে যাবো স্যার। হ্যাঁ 11টার মধ্যে যদি পৌঁছে যান তাহলে তাড়াতাড়ি বাড়ি ফেরা যাবে, রবিবারের ওই খাসি মাংস ভাতটা খাওয়া যাবে। আর না হলে সেদিনে দুপুরবেলা খাওয়া বন্ধ হয়ে যাবে। বড়দাতেই যাচ্ছি স্যার, বুঝতে পারছেন, অনেকটা দূর। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। ঠিক আছে, বাবাকে একটু যত্ন নিন, টক জিনিস এত না খেয়ে নেয়। আর ঠান্ডা জলে স্নান করবেন, আমি বলেই দিয়েছি সেদিন, একটু গরম জলে স্নান করবে। পায়ে যেন মোজাটা সবসময় থাকে, শুধু বাথরুমে যাওয়ার সময় খোলা থাকবে। ওকে, আচ্ছা, মেনে চলুন, সারবে। কারণ 1 মাসে যখন রেজাল্ট পেয়ে গেছে নিশ্চয়ই, যে হ্যাঁ সারতে শুরু করেছে, তার মানে নিশ্চয়ই আর 2-3টে মাস যদি আপনি আমাকে সময় দেন, আমি নির্মূল করে দেখাতে পারি। ওকে, আর বলুন কি কোশ্চেন আছে? স্যার আরেকটা কথা জানতে চাইছি। বলুন। বলছি স্যার, আমার মানে আগুনে পুড়ে গিয়ে সাদা দাগ হয়েছে, এগুলো কি সম্ভব? যদি খুব পুরনো হয়ে যায় আর হবে না। মাটি শুকিয়ে গেলে ভাই তাকে আর ঠাকুর তৈরি করা যায় না, আবার ভাঙতে হবে। 12 বছর হয়ে গেল। না, তবুও আমাদের বার্ন কেয়ার বলে আরেকটা ক্রিম এসেছে, নতুন এসেছে। আপনি এলে আমাকে মনে করিয়ে দেবেন, আমি শুধু ওটা দেবো। ওটা গরম করে লাগাতে হয় ওই জায়গাগুলোয়। মেবি যদি একটু কালার আনা যায় তো আমি চেষ্টা করব। কারণ আমাদের সেতির ট্রিটমেন্ট হয়, কিন্তু পুড়ে গিয়ে সাদা হয়ে গেলে সেটা সারানো খুব কঠিন ব্যাপার, কারণ ওই জায়গাটা তো ওইভাবেই সেটিং হয়ে গেছে। ওটা তো সেতির জন্য সাদা না। তবুও আমি চেষ্টা করে দেখবো, আপনি মনে করিয়ে দেবেন আমাকে একবার, কেমন? ওকে। আমার সেফটি নয় কিন্তু। না না, আমি বুঝেছি, আমি পুড়ে গিয়ে সাদা হয়ে যায় আমি জানি, অনেক দেখেছি আমি। ঠিক আছে, তো আমি মনে করে দেখান একবার, আমি দেখি, ট্রাই করে দেখি। ওকে, তো চলুন, আস্তে আস্তে বেশ সময় পার হয়ে যাচ্ছে আমাদের। তবুও লাস্ট আর একটা ছোট্ট প্রেজেন্টেশন দেখি। প্রেজেন্টেশন বললে তো ভুল হবে, এটা একজন আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে যে রুগীকে আমরা মাঝে মধ্যে বলে দিই যে রুগীকে খাওয়াবার আগে ওষুধটা ঝাঁকিয়ে নিয়ে তারপর ওষুধ খাওয়াবেন। তা কিছু কিছু রুগী আসে, কেমন রুগী আসে সেটাও দেখুন, যে ঝাঁকি নিয়ে ওষুধ খাওয়ায় কিভাবে। ইয়েস, রাত্রে শুতে যাবার আগে রুগীকে ঝাঁকিয়ে ওষুধ খাওয়াতে হবে। তো এই মানুষটি দেখুন ওষুধ খাওয়ানোর প্রসিডিওর, প্লিজ আপনারা যেন এরকম করে ফেলবেন না। সর্বনাশ করেছে, এ পরাণ পাখি তো এমনিই পালিয়ে যাবে, ডেঞ্জারাস। এ কি বাঁচাবার চেষ্টা করছে না মেরে ফেলার চেষ্টা করছে, আমি ঠিক বুঝতে পারিনি এই রুগীটাকে দেখে। ব্যাস 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 ব্যাস, থাক, ও এমনিই হয়ে গেছে অবস্থা।
এরপরে ওনাকে ওষুধ খাওয়া হবে। যাই হোক, চলুন ফিরে আসি। তো প্লিজ খাওয়ার নিয়মগুলো, আমি এটা দেখানোর একটাই কারণ এই জন্যে যে আমাদের আয়ুর্বেদ এবং ইউনানি ওষুধগুলোর খাওয়ার নিয়মের প্রসিডিওর আছে, একদম ডিফারেন্ট, অ্যালোপ্যাথি মডার্ন মেডিসিনের মতো না। তো সেই নিয়মটা কিন্তু পালন করবেন। কেন? প্রথমে আমার বাকি ডক্টররা বুঝিয়ে দেয়, তারপর আমি বুঝিয়ে দিই, তারপরে ওষুধ যেখানে নেবেন সেখানে বলতে ওষুধ নেবার পরে শুধু ওষুধগুলো মানে সুন্দর করে বুঝিয়ে এবং লিখে দেওয়ার জন্য আলাদা করে লোক রাখা আছে। তো এই 5টা জায়গায় আপনাকে বুঝিয়ে দেওয়া হচ্ছে, সেটাও যদি তারপরে ভুল হয় আপনার ওষুধ খেয়ে লাভ নেই। না, আপনি ওষুধ খেয়ে আর সারবেন না। কারণ এই 5 জায়গায় বোঝাবার পর কেন বোঝানো হয়? এই জন্যই যে একটা ডোজ খাবার আগে বা পরে হয়ে গেলে রেজাল্ট অন্যরকম হতে থাকে, সেই জন্যেই বুঝে নেওয়ার দরকার আছে। কিছু ওষুধ আছে খাবার আগে পরে যখনই খান অসুবিধে নেই, কিন্তু কিছু ওষুধ আছে খাবার পরেই খেতে হবে, কিছু ওষুধ আছে খাবার আগেই খেতে হবে, এবং টাইমটাও বলে দেওয়া থাকে যে আধা ঘন্টা আগে খাবেন না 15 মিনিট আগে খাবেন। কারণ এই নিয়মগুলো হচ্ছে ভীষণ। জীবনকে যদি নিয়মের মধ্যে না মানা হয়, বিশৃঙ্খল উচ্ছৃঙ্খল জীবন সেখানে কোনোদিন ভালো আনতে পারেনি, হয় না। এটা তো আপনারা নিজেরা দেখেছেন যে জীবনের প্রতি উচ্ছৃঙ্খল জীবন আর আপনার একটা ভালো লাইফ লিড করছে, সে কোন জায়গায় যাচ্ছে আর উচ্ছৃঙ্খল জীবন কোন দিকে যাচ্ছে আপনার নিজের চোখে, নিজের পাড়ায়, নিজের সমাজে দেখতে পান। সুতরাং আমার এখানে মেডিসিন যদি খেতে হয় তাহলে মোটামুটি মাথায় নিয়েই আসবেন যে নিয়ম বেঁধে তারপর। ওকে, আজকের একটা ছোট্ট প্রেজেন্টেশন দেখে, আচ্ছা সময়সীমা কতক্ষণ একটু ঘড়ি, স্টুডিওর ঘড়ি কি বলছে? এখনো আমাদের সময়সীমা বাকি আছে কতক্ষণ ভাই? ওকে, না আছি, এখনো আছি, আপনাদের সঙ্গে আছে খানিকক্ষণ। চলুন আমরা একটা ছোট্ট প্রেজেন্টেশন দেখি যেটা হৃদয় টাচ হয়ে যায় সেরকমই কিছু। কারণ আপনারা জানেন যে আমার একটা ছোট্ট আশ্রম আছে, অনেকেই আমার গ্লোব টিভির দর্শকরা সবাই জানেন আমার একটা ছোট্ট আশ্রম আছে। মাত্র 114 ছিল, এখন 2 জন বেড়েছে আবার। সেই বাচ্চারা, তাদের দেখাশোনা করি যতটা পারি। আমি তো বিশাল বড় বড় মানুষদের মতো আমার ইন্ডাস্ট্রিয়াল নেই, আমি নিজে যতটুকু রোজগার করি তাদের থেকে বেশ কিছু টাকা তাদের জন্য দিয়ে আসি। আমারও 2টো ডাল ভাত ছুটে যায়, তাদেরও 2টো ডাল ভাত ছুটে যায়। তবে এমন কিছু মানুষে পেয়েছি, আজকে বর্ধমান থেকেই এক ভদ্রলোক এসেছিলেন, উনি ওখানকার খুব বড় পদে আছেন, অ্যাডভোকেট একজন, আমার এই সময় নামটা মনে আসছে না, মাথায় আসে না। তো উনি নিজেকে দেখাতে এসেছে, সোরিয়াসিসে ভুগছে, সঙ্গে 1 বস্তা 1 কুইন্টাল চাল নিয়ে এসেছে আমার ওই বাচ্চাদের জন্য। মানে সে নিজে অসুস্থ সে কথা তার মাথায় নেই, সেই বাচ্চাদের কথা ভেবে বর্ধমান থেকে নিজের গাড়ি করে চাল নিয়ে চলেছে। মানে এটা হচ্ছে মানসিকতা যে কিছু করব মানুষের জন্য। তো ধন্যবাদ ওনাকে, করজোড়ে নমস্কার যে আপনাদের মতো কিছু মানুষ পাবার জন্য আজকে সত্যি আমার বাচ্চাগুলো ভীষণ ভালো আছে। কেউ পুরনো জামা কাপড় দিয়ে যায়, শীতে বেশ কিছু কম্বল দিয়ে গেছে একজন। মানে এদেরকে ধন্যবাদ বললে অনেক ছোট করা হবে। মানে এই মানুষগুলো সত্যিকারের মহাপুরুষ। মানে এদের কাছে করজোড়ে নমস্কার না, মানে এদের পায়ে হাত দিয়ে নমস্কার করা প্রয়োজন যে এখনো মহানুভবতা আছে, অনেক ক্ষমতা নেই, বাট মনের ইচ্ছায় অনেক বড় মানুষেরা। জাস্ট এ মিনিট। ইয়েস, হ্যালো। হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন। ডাক্তারবাবু, আমি একটু আপনার ওখানে যেতে চাই, তো কি করে আপনার ওখানে যাব যদি? ওখানে এক্ষুনি ওই নিচে যে নাম্বারগুলি আছে ওই 3টের মধ্যে একটা নোট করে নিন। ওকে, থ্যাংক ইউ। ডাক্তারবাবু বলছি, আমার একটা প্রবলেম আছে, তো সেটা আমি এসে দেখা হবে, সামনাসামনি কথা হবে। একটা হ্যাঁ, সেটা আপনি আপনার কাছে যাব। তো বলছি, যখন আমার প্রিয় তো প্রচুর পরিমাণ হয়, এর জন্য কি কোনো হোম রেমেডি আছে? প্রচুর পরিমাণে হয় হ্যাঁ, না, এটা যদি ইউএসজি মানে এন্ডোমেট্রোসিস আছে কিনা ইউএসজি রিপোর্টটা না দেখে কিন্তু এটা বলা যাবে না, কারণ অনেকগুলো কারণ হয়। কিছু ক্ষেত্র থাকে হোম রেমেডি আছে এর জন্য। আপনি যদি হোয়াটসঅ্যাপে আমাকে আমার তো হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিলাম, আপনি নোট করেছেন বোধহয়, তো ওই হোয়াটসঅ্যাপ নম্বরে আপনি আপনার ইউএসজি রিপোর্টটা পাঠান, আমি দেখে নিয়ে আপনাকে হোম রেমেডি ওতে টাইপ করে দিচ্ছি। ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ। চলুন, এখন আর ফোন নয়, আমরা ছোট্ট একটা প্রেজেন্টেশন দেখি যে এখনো ভালো মানুষ কিছু আছে, ওপর দেখে মানুষকে বিচার করা যায় না। আর ফোন নেব না, চলুন আজকে সুন্দর প্রেজেন্টেশনটা দেখি আমরা। ये एक मंगू है। मंगू अनाथ है, लेकिन वो भीख नहीं मांगता। আমারই আশ্রমের মতো এক অনাথ বাচ্চা, কিন্তু ভিক্ষা করে না। বিভিন্ন জায়গায় কাজ চেয়ে বেড়ায়, কেউ একটা কাজ দেবে?
যা ভাই যা। কেউ ছোট বাচ্চা বলে তাকে কাজ দিতে চায় না, আবার সে আরেকটা জায়গায় যায়। কাকু, কাজ পাওয়া যাবে? भाई क्या चाहिए तेरे को? काम चाहिए। अड़े घटे काम दे तने तने दुकान में रख नहीं सकूं मैं। जाके ऑर्डर पुलिस वाले लीजिए मैंने तुम्हें रागो डरे। जा और घटे देख। इधर आ। তাকে কাজ দিতে পারেনি ঠিক কথা, কিন্তু একটা ছোট বিস্কুটের প্যাকেটও তাকে দিয়েছে, সেটা পেয়ে খুশি হয়। তাকে ধন্যবাদ জানিয়ে চলে যায় মঙ্গু। তবু সে হাল ছাড়ে না। মঙ্গু ছোট্ট মানুষ, তার ছেলে মানুষই এখনো যায়নি। তার ছোট্ট ছোট্ট দুষ্টুমিগুলো আছে, আবার লোককে বিরক্ত করতে যায় একইভাবেই। বাচ্চা মানুষের দুষ্টুমি তো থাকবেই, কিন্তু তার ফাঁকে আবার কাজ খোঁজে। हाँ बेटे मुझे काम मिलेगा? बेटा तेरे को काम दूंगा ना तो बच्चों वाली संस्थाएं आके मेरा ढाबा बंद करा देंगी। বাচ্চা ছেলেকে কাজ দিলে সরকার থেকে অ্যারেস্ট করে নিয়ে যাবে বলে लगा भाई তাকে মঙ্গুকে কাজ দিল না সে। बच्चों को काम नहीं मिलता। ए चल चल आगे चल। हाँ जाते हैं सुबह सुबह यार दिमाग खराब करने। अरे सगळे डोके फिरवले ले चल पड़ जा। तेरे को पैसा कब देने का है, डेट मालूम है ना तेरे को? तो अपने को पैसा मांगता ही है। हाँ, তারপর এক কসাইয়ের কাছে যায়। जोर से बस क्या रुकता है तेरे को? काम। काम क्या है तेरा? मुंगू। क्या? मुंगू। मंगू। जो मैं तेरे को बोलेगा करेगा? এই কসাই তাকে কাজ দেয়। करेगा ना? पक्का? मना तो नहीं करेगा? आ जा। और बेटा सुनो, बहुत अच्छे से काम करना, ठीक है? মানুষের ওপর থেকে বিচার করা যায় না। আপনারা লোকটিকে খুনি খুনি চোর ডাকাতি ভাবছিলেন, চলুন ফিরে আসি। এই রকম মানুষ এখনো আমাদের পৃথিবীতে অনেক আছে, যারা বাইরে থেকে একরকম, ভিতর থেকে আর এরকম। আমরা কিন্তু ভেবেছিলাম মঙ্গুকে দিয়ে বোধহয় কোনো খারাপ কাজ করাবে, চুরি করাবে, তাকে বড় ডাকাত তৈরি করবে, মার্ডারার তৈরি করবে। না, ওই কসাই তাকে স্কুলে পাঠিয়েছে। তো সুতরাং যার যেমন ক্ষমতা আছে সে করে। আমরা যদি সবাই একটু করে চেষ্টা করি তাহলে অনেক সুন্দর দুনিয়া তৈরি হতে পারে। আর তবুও বলে দিই, আমার কাছে যারা ট্রিটমেন্টে আসে আমি তাদের কাছে কোনো চাওয়ার কিছু থাকে না, শুধু একটাই তাদের কাছে আমার অনুরোধ, রিকোয়েস্ট, যে যদি সুস্থ হয়ে যান আমার কাছে এসে, তাহলে না কোনো ধন্যবাদ দিতে হবে না আমাকে। আপনার এলাকায় আপনার পাড়ায় কোনো একটা গরিব বাচ্চাকে, যার কার দুবেলা খাওয়ার জোটে না, একদিন ডেকে তাকে খাইয়ে দেবেন। এমনিভাবে একজন একজন করে খাওয়াতে খাওয়াতে আমার আজকে 114টা, আর সঙ্গে 2টো জয়েন হয়েছে। তো 16টি বাচ্চা নিয়ে চলতে হয় আমাকে। জানি না, হয়তো এরকম আস্তে আস্তে বাড়তে থাকবে, যদি আপনাদের আশীর্বাদ থাকে হয়তো একদিন 1000 বাচ্চাকেও দেখতে হবে, জানি না কি। কিন্তু তবু এর মধ্যে অনেক আনন্দ আছে। পয়সা করি নিয়ে আপনি যাবেন না উপরে, একটা টাকাও তো সঙ্গে যাবে না। আমরা এই সত্য কথাটা অনেককে বলে থাকি, আমরা নিজেরাও জানি, কিন্তু করি না কেউ। তাই না, ভিক্ষে নয়, ভিক্ষে দেওয়াটাও যেমন পাপ, ভিক্ষে নেওয়াটাও সেরকম পাপ। কোনো এক গরিব অনাথ বাচ্চাকে একদিন একবেলা ডেকে খাওয়ান, যদি এরকম করে সবাই চিন্তাভাবনা করে, তাহলে ওই বাচ্চাটা দেখবেন রোজ কোথাও না কোথাও থেকে ঠিক জুটে যাচ্ছে, আর তাকে একটু কোথাও পড়াচ্ছে, এরকম জায়গায় ভর্তি করান। আমার এই 116টা বাচ্চাকে কিন্তু আস্তে আস্তে আপনাদের বাচ্চাদের থেকে কোনো অংশ কম তৈরি করছি না। তারা কিন্তু ভালো কোয়ালিফিকেশন নিচ্ছে, এডুকেশন নিচ্ছে দুবেলা। তাদের কম্পিউটার শেখাচ্ছি, তাদের সেলাই শেখাচ্ছি, তাদের নাচ শেখানো হয়, আঁকা শেখানো হয়, গান শেখানো হয়। সব রকম টিচাররাও এসে আজকে বিনা পয়সায় তাদের পড়াচ্ছে। তো আপনারাও যদি সেরকম সহৃদয় ব্যক্তি থাকেন, যদি ফেলে দেওয়ার টাইম আপনাদের পড়ে থাকে, তাহলে আপনারাও একটা দিন গিয়ে তাদের ছবি আঁকানো, গান, মাসে একটা দিন করেও শিখিয়ে আসতে পারেন। আমার এই বাচ্চারা কিন্তু বড় বড় কম্পিটিশনও তাদের নিয়ে যায়, আমি সঙ্গে নিয়ে যাই। তো সুতরাং তাদেরকেও সমাজের একজন করে তৈরি করে দেখাবো আমি। হচ্ছে না যে তা নয়। একদিন সময় হলে
এই তো শীতকালে এত জায়গায় বেড়াতে যাচ্ছেন, একদিন বেরিয়ে আসুন। আমি সব থেকে অবাক হয়েছি, আমার কাছে বারাসাতে দুটি একটি ছেলে একটি মেয়ে এসেছিল, তাদের সামনে বিবাহ, মানে এই 19 তারিখে বিয়ে আছে সামনের ফেব্রুয়ারিতে। আর এই 19 তারিখে বিয়েতে তারা মানে চমকে দেবার মতো একটা কথা বলে গেল আমাকে, যে আমাকে জিজ্ঞেস করলো আপনার বাচ্চা কটি? আমি বললাম 116টি হয়েছে এখন। তো তারা বললো যে আমরা আমাদের বিয়েতে তাদেরকে সবাইকে আনতে পারবো না, তা প্রথম দিন আমাদের বিয়ের অনুষ্ঠান রাখা হয়েছে, আর আমরা সেই বিয়েতে কাউকে কোনো রিলেটিভকে অবধি নিমন্ত্রণ করিনি। আমরা ওই টোটাল খাওয়াবার টাকাটা আমরা ওই আশ্রমে গিয়ে আমাদের বাচ্চাদের খাইয়ে দিয়ে আসবো। মানে আমার দু চোখ দিয়ে জল এসে গিয়েছিল যে এরকম চিন্তা ভাবনাও আছে মানুষের। আমার মাথায় কোনোদিন আসেনি যে ছোট্ট দুটি বাচ্চা, বয়স বেশি না তাদের, ছেলেটির বয়স হয়তো 25-26 হবে আর মেয়েটি এই 20-21 হবে, মানে একদম টিনেজার। তো তাদের এই ছোট্ট দুটি মাথায় এত বড় মাপের মহাপুরুষের মতো চিন্তা এসেছে। তাদের বিয়ের অনুষ্ঠান, এত বড় অনুষ্ঠান, কোনো আত্মীয় স্বজনকে নিমন্ত্রণ করেনি, তাদের কাউকে খাওয়াবে না। তারা বিয়ের অনুষ্ঠানটা যা হোক করে মিটিয়ে নিয়ে পরের দিন তারা ওই বাচ্চাদের বাড়ির লোককেদের গাড়ি করে নিয়ে গিয়ে খাওয়াতে নিয়ে যাবে, ওখানে নিজেরা বসিয়ে খাইয়ে সার্ভ করে আসবে। ধন্যবাদ শুধু বলার জন্য। আমি জানি না 19 তারিখে তাদের জন্য কি অপেক্ষা করছে, তবুও আমি ওয়েট করে আছি। যদি সুযোগ হয় তো ভিডিও রেকর্ডিংও করবো, কারণ এরকম স্মৃতি সত্যি মনে কোঠায় রাখার মতো। তা এর জন্য আমি না, আমার বাচ্চারা অনেক নসিবওয়ালা। ইয়েস, হ্যালো। হ্যালো। হ্যাঁ বলুন। হ্যাঁ বলুন। হ্যাঁ হ্যাঁ নয় বলুন। হ্যাঁ হ্যাঁ দাদু, আমি অনিন্দিতা হালদার বলছি। শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ বলছি আমি আপনার পেশেন্ট, 1 বছর ধরে আপনাকে হাঁটুর সম্বন্ধে দেখাচ্ছি। আচ্ছা আচ্ছা বলুন। সামনের ইয়েতে আপনার কাছে আমার যাওয়ার কথা আছে, হুম। মানে 20 দিনের মধ্যে যেতে হবে। হাঁটুর ব্যথা কেমন আছে এখন? এখন আগের থেকে একটু ভালো, মানে ভালো আছি। ঠান্ডা লাগাচ্ছেন না তো? না, ঠান্ডা লাগাচ্ছি না। আর এর মধ্যে আমি সিঁড়িতে 3 তলা অব্দি উঠেছিলাম, তারপরে আমার একটু খুব অসুবিধা হয়েছে। না, এক্ষুনি আপনাকে 3 তলাতে উঠতে বলিনি, আপনাকে দোতলায় উঠতে বলেছিলাম। 3 তলা অব্দি যাবেন না এখন। আর আরেকটা প্রবলেম হচ্ছে কি, আমার মেয়ের একটু ব্রণ আছে, বুঝলেন তো? আপনি একটু সেটা সম্বন্ধে আমাকে একটু ইয়ে করুন, যেটা মানে গালটা পুরো ইয়ে লাগে। ব্রণ হলে দেখুন, ওর জন্য টোটকা নিয়ে লাভ নেই। আগে পেট পরিষ্কার না হলে ব্রণ হবে। আগে মেয়ের স্টুল ক্লিয়ার করান, বিভিন্ন পাউডার কিনতে পাওয়া যায়, 1 চামচ করে খাওয়ান। আপনার আয়ুর্বেদিক দোকানে গেলে অনেক কিছু পাউডার পাওয়া যায় পেট পরিষ্কার হবার, তো একটা নিয়ে এসে রাত্রিবেলা একটু করে খাওয়ান, না হলে আপেল সিদ্ধ করে খাওয়ান। নামটা একটু বলে দিন। নাম অনেক কিছুই আছে, সুখতা চূর্ণ আছে, নর্মোল্যাক্স আছে, সায়াম চূর্ণ আছে, অনেক কিছু, অ্যাস্ট্রোল্যাক্স আছে। আমার কাছেই আছে। তবে ওইটা থেকে একটু দিন না, পেটটা পরিষ্কার না হলে ব্রণ সারবে না, কোনোদিন সারবে না। কারণ ওটা পেট থেকে, লিভার থেকে হয়। পেট পরিষ্কার হচ্ছে, স্টুল পরিষ্কার করতে হবে, 2 ফাস্টফুড খাওয়া বন্ধ করতে হবে, তেল ঘি খাওয়া বন্ধ করতে হবে, তবে ঠিক হবে। ওকে, আপনি যেদিন আসবেন মেয়েকে একবার সঙ্গে নিয়ে আসুন। ওকে নিয়ে আসবো কি? হ্যাঁ নিয়ে আসুন একবার। একবারে কি দুটো পেশেন্ট যাবো? না না, দরকার নেই, মেয়ের জন্য কোনো টিকিট করতে হবে না, কোনো টিকিট লাগবে না, আমি এমনি ওষুধ লিখে দেবো ওর জন্য। ঠিক আছে? ঠিক আছে। ওকে ওকে। ঠিক আছে, ছাড়ছি তাহলে। হ্যাঁ ওকে। তো আজকে আর ফোন নেওয়া যাবে না, কারণ সময়সীমা শেষের দিকেই। আচ্ছা, ঘড়ি আরেকবার যদি একটু কথা বলে তাহলে ভালো হয়। ভেরি গুড। তো আবার বলি, যে কথায় ছিলাম আমরা, তা ওই দুটি ছোট্ট কপতি ছোট্ট বউ বর আর কি, একদম কম বয়সেই বলা যেতে পারে। তো তারা নতুন চাকরি পেয়ে আশ্রমে যাচ্ছে 19শে ফেব্রুয়ারি তাদের বিবাহ অনুষ্ঠান, খাওয়া দাওয়া করাতে। মানে আমার বাচ্চারাও শুনে অবাক যে এরকমও হয়। তাদের তো কেউ নেই, কিছু নেই, যার কারোর বাবা আছে, কারোর বা মা আছে, বা বিয়ে বাড়িতে যাবে সেরকম ধরনের পোশাকও তাদের কাছে নেই। তো আমি কোনোদিন বড় অনুষ্ঠানে ওদের যোগদান করাতে পারিনি। যদি কোনোদিন সুযোগ হয় হয়তো হবে, কারণ সবার জন্য এত নতুন জামা কাপড় কিনে নিয়ে যাওয়া আমারও সেই সাধ্য নেই। আমি চেষ্টা করি, অনেকে আবার পুরনো জামা কাপড়ও দেয়, তো তাতে তারা খুশি, কোনো রকম তাদের একটু মনে দ্বিধাও নেই, দ্বন্দ্বও নেই, তারা খুব খুশি মনেই এগুলো নেয়। কারণ তাদের সেইভাবেই মানুষ করেছি যে অনেক অহেতুক আশা করে লাভ নেই, যেটুকু পাই আমরা সেটা দিয়ে খুশি থাকি। তো আমিও অপেক্ষায় আছি, তাই আপনাদের ওই জন্যই অনুরোধটা করলাম যে যদি ভালো হয়ে যান আমার কাছে, প্লিজ ধন্যবাদ বলবেন না। একদিন একটা বাচ্চাকে করি, অনাথ বাচ্চাকে ডেকে, গরিব বাচ্চাকে, কোনো ভিখিরিকে বাড়িতে এনে একদিন খাওয়ান, বা সেখানে গিয়ে খাবার দিয়ে আসুন। একবেলার পাত, এটা অনেক বড়, সব ওখানে লেখা হয়, সব ওখানে লেখা হয়। তো এটাও রেকর্ড হচ্ছে। আমরা কেন করি, ভালো কাজ কেন করি? যাতে মৃত্যুর পরেও আপনার নামটা কেউ মুখে নেয়। কারণ মৃত্যুর পরে সবাই ভুলে যায়, ডক্টর সেন একদিন ডেড বডি হয়ে যাবে। আমার বাড়ির লোক যখন আমাকে হসপিটাল থেকে
আমার লাশটা আনতে যাবে তখন আমার নাম বলবে না, বলবে বডিটা কখন পাওয়া যাবে। তখন এই ভালোবাসা বিদ্বেষ সব বিদায় হয়ে যাবে। তো সুতরাং আমার মতো সবাইকে একদিন বডি হয়ে যেতে হবে। তাই মারা যাবার পরেও যদি নামটা থেকে যায়, তার জন্য কিন্তু আমাদের একটু একটু করে ভালো কাজ করে যাওয়া। নাহলে সবাই আমরা খুব ভালো দামি চোর বা ডাকাত হতে পারতাম, পকেটমার হতে পারতাম না, সেইটুকু দিমাগ তো সবার আছে, কিন্তু হয়নি। ভালো কাজ করি কেন? একটাই কারণে, মৃত্যুর পরেও যেন নামটা থেকে যায়। কেউ একজন তো নামটা ধরে ডাকুক, হ্যাঁ লোকটা ভালো ছিল, আমার জন্য অন্তত ভালো করে গেছে। তো আমি তো পৃথিবীর সব মানুষের ভালো করার জন্য আসেনি। একটা পেশেন্টকে যদি সুস্থ করতে পারি, আমার ডাক্তারি পড়া সার্থক। এটাই অনেক বিরাট কাজ। একটা মানুষকে তার মারাত্মক মরণাত্মক অসুখ থেকে মুক্তি দিয়েছি। এর থেকে আর বড় কি হতে পারে? যেটা ভগবানের করার কাজ ছিল সেটা করে দেখাতে পেরেছি। বাস একটাই তো ভালো হোক। আমি একরাশ রুগী চাইছি না। যাদের সত্যিকারের ট্রিটমেন্ট করানোর ইচ্ছা আছে, হ্যাঁ সারছে না, বিভিন্ন জায়গায় ট্রাই করা হয়ে গেছে, সেটা ক্যান্সার হোক, যে কিডনি ফেল হোক, যে কোনো ক্রনিক ডিজিজ হোক বা অ্যাঙ্কোলাইজিং স্পন্ডিলাইটিস, যেগুলো সারছে না সেইগুলো নিয়ে এসে একবার দেখুন তো, হ্যাঁ তার রেজাল্ট আছে কি না। আছে। আয়ুর্বেদ আর ইউনানি বসে নেই, আমরা রিসার্চ চালিয়ে যাচ্ছি, অনবরত রিসার্চ চালিয়ে যাচ্ছি। ওকে, ইয়েস, হ্যালো, হ্যাঁ বলুন। বলছি কাকু, আপনি একটা পেশেন্ট, আমি দিন একটা কিচ্ছু বুঝতে পারছি না, বোঝা যাচ্ছে না। আমি আপনার পেশেন্ট, আমি আজকালের ওষুধ খাচ্ছি, আচ্ছা ভালো আছি। আচ্ছা, কিসের ট্রিটমেন্ট চলছে? ওই মেয়ের পিরিয়ডের ব্যাপারে জানতে চাই। আমি আমার পেশেন্ট পিরিয়ড করে বলছি। একটু হেজিনেস আছে, খুব একটা ক্লিয়ার হচ্ছে না, সাউন্ড ক্লিয়ার না। আপনিও বোধহয় টিভিতে শুনতে পাচ্ছেন। আচ্ছা, আপনি ইয়েতে ফোন করুন আমাকে, ওই নাম্বারে ফোন করুন, আমার নাম্বারে, তাহলেই হবে। আর এ ফ্যাক্টর, হ্যাঁ এটা বুঝতে পেরেছি। কত এসছে? হ্যাঁ 5-6 মাস হয়নি পিরিয়ড। কত এসেছে আর এ ফ্যাক্টর? পিরিয়ডে বোঝা যাচ্ছে না। আপনি আমার ফোনে পাঠান কত এসেছে, এখানে কথা বলে লাভ নেই। যাই হোক, যদি ক্লিয়ার না হয় আপনারও সময় নষ্ট, আমারও সময় নষ্ট। তবুও আমার নাম্বার, যখন আপনি পুরনো পেশেন্ট, আমার পার্সোনাল নাম্বারই তো আপনার কাছে আছে, আপনি ওতেও তো আমাকে জানাতে পারবেন। সুতরাং আর এখানে সমস্ত করে লাভ নেই। যাই হোক, সময়সীমা শেষের দিকেই, একদম খুবই শেষ। তবুও বলে দিই, এখনও বেলেঘাটায় চেম্বার শুক্র শনি রবি 3টে দিন হয়েছে। শনিবার একটু হাফবেলা অবধি থাকি আর কি, তাড়াতাড়ি আসবেন শনিবারটা। আর বাকি শুক্রবার শনিবার একদম ফুল ডে। আর দূরের পেশেন্টদের জন্য বিশেষ করে শুক্রবার আর রবিবারটা রাখা হয়েছে, বিশেষ করে দূরের যারা পেশেন্ট, বীরভূম, বাঁকুড়া, মিদনাপুর, ঝাড়গ্রাম, ঝাড়খণ্ড, এদিকে নাগাল্যান্ড থেকেও আসছে, তাদেরকে বলে দিই যেখান থেকেই খবর পান, বেলেঘাটাটাই আপনাদের সুবিধা হবে। দূর থেকে যারা আসছে, দূরের পেশেন্টদের, তারা শুক্রবার আর রবিবার এই দুটো ফুল ডে থাকে, আর শনিবারটা হাফ ডে থাকে। তো তার মধ্যে চলে আসুন অনেকটা সময় নিয়ে, কারণ ক্রনিক ডিজিজগুলো টাইম লাগে, তাড়াহুড়ো করলে হবে না। হাতে সময় নিয়ে আসবেন প্লিজ, কারণ সবাই তো চিকিৎসার জন্যই আসে। আর যারা পুরনো পেশেন্ট, তারাও যেন ভিড় থাকে, ওই জন্য একটু সকাল সকাল আসবেন, আমরা চেষ্টা করবো তাদের তাড়াতাড়ি ছেড়ে দেবার। ওকে, ঘড়ি কাটা বোধহয় শেষের দিকে, আর সেই জন্য আর একটা ছোট্ট প্রেজেন্টেশন দেখে আমরা তারপর একটা ফোন নিয়ে নিই। হ্যালো, হ্যালো ডাক্তারবাবু। হ্যাঁ বলুন। নমস্কার। 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 বলছি ডাক্তারবাবু, আমার মায়ের মানে পুরো কোমর থেকে পা পর্যন্ত, পা পুরো টান ধরে রয়েছে, ঠিক আছে? মাঝে মাঝে ধরে যায়, টান ধরে যায়। ঘুমের মধ্যেও কি হচ্ছে? ঘুমের মধ্যেও কি টান ধরাটা হচ্ছে? হ্যাঁ 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 হ্যাঁ, মাঝে মাঝে হয়। হ্যাঁ, আর লক হয়ে যায়, লক হয়ে যায়, টান ধরে আটকে যায়। আটকে যায় বলতে কি, একবার প্রচুর টান ধরে যায়। ধরুন খুব কাজ করতে, ধরুন ঝিনঝিন করছে, ঝিনঝিন করে ধরে গেল পাটা। ঠিক আছে। মার কি এমআরআই করা আছে লাম্বারের? না না না, কিছুই করায়নি। ডাক্তার দেখিয়েছিল, ডাক্তার সিম্পল ওষুধ লিখে দিয়েছে, ঠিক আছে? ওষুধ খেয়েছে, কমছে না। প্রায় মাস 6 ওষুধ খেয়েছে, কমছে না মায়ের। লাগে না, মাস 3 মতো ওষুধ খেলেই যথেষ্ট। আপনি নিয়ে আসুন, মাকে সঙ্গে নিয়ে আসুন একদিন। আচ্ছা, আমি আপনার কাছে যেতে চাই, ওই হেল্পলাইন নাম্বারে কল করে জেনে নেব। হ্যাঁ হ্যাঁ, ওখানে ফোন করুন, কবে আসতে হবে ওরা বলে দেবে। কারণ উইদাউট ফোনে এলে প্রচুর ভিড় থাকে, তো দেখাতে পারবেন না। মাকে নিয়ে এসে মানে খুব মুশকিলে পড়ে যাবেন। আপনি ওখানে ফোন করে নেবেন একবার। আচ্ছা আচ্ছা। আর ডাক্তারবাবু, আরেকটা কথা ছিল। হ্যাঁ বলছি, ওই আমার মুখে না একটু ব্রণর সমস্যা, ঠিক আছে? ব্রণ, এই যে কিছুক্ষণ আগে বলে দিলাম, পেটের খবর না জানলে ব্রণ সারানো যাবে না। আপনার লিভার কেমন আছে, আপনার স্টুল ক্লিয়ার হয় কিনা, এই সমস্ত কিছু জানার আছে। আপনি
বাড়িতে অয়েলি ফুড বা বাইরে অয়েলি ফুড খাচ্ছেন কিনা, এই সমস্ত ব্যাপার আছে। আপনি মাকে নিয়ে আসবেন যখন, আমি বলে দেবো। আচ্ছা আচ্ছা, আর কিছু হোম রেমেডিস দেওয়া যাবে না? ওই কাঁচা হলুদ আর নিম পাতা খেতে শুরু করুন, নাহলে কাঁচা হলুদের সঙ্গে 5টা অড়হর পাতা খাওয়া শুরু করুন, আচ্ছা তাতেই দেখবেন অনেকটা ফ্রেশ হচ্ছে। আচ্ছা আর স্টুলটা যেন ক্লিয়ার হয় এভরিডে। জলটা খান, বেশি করে জল খান, আচ্ছা জল খাবার প্রয়োজন হয়, না হলে শরীরে স্কিনের মধ্যে তেল তেল ব্যাপার থাকলে অয়েলি স্কিনেই ব্রণরা বেশি হয়। কেমন? ওই নিম পাতা খেতে শুরু করবো, তাই তো? নিম পাতা অথবা অড়হর পাতা 5টা, একটুখানি কাঁচা হলুদ। ওকে, আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ। যাই হোক, বলুন। আমরা একটা ছোট্ট প্রেজেন্টেশন থেকে ফিরবো আবার। প্রেজেন্টেশনটা ছোট্ট আরেকটি বাচ্চাকে নিয়ে। এই ছেলেটির মানসিকতা দেখুন, অদ্ভুত একটা, কারণ কিছু কিছু মানসিকতা পাওয়া যায় একদম অদ্ভুত। ফোনটা নিয়ে নিই আমরা। ইয়েস, হ্যালো। হ্যালো। হ্যাঁ, নমস্কার, বলুন। হ্যাঁ নমস্কার, আমি ডাক্তার সেনের সাথে কথা বলবো। বলছেন, এখনো বলছেন আমার সাথেই, হ্যাঁ ডক্টর সেনের সাথেই কথা বলছেন, বলুন। আমি বলছি যে আমার সুগার প্রচন্ড। তো বেশি করে মিষ্টি খান, হ্যাঁ খাচ্ছেন তো? হ্যাঁ। তো মিষ্টি খাচ্ছেন তো আমাকে ফোন করেছেন কেন? মিষ্টি খান ভালো করে। জীবনে মিষ্টি না খেলে কি খেলেন? এই 220 না খেয়ে, আর খেয়ে 275। আচ্ছা, কত বছরের? এই তো আজ 3 মাস হয় ধরা পড়েছে। মাত্র 3 মাসের রোগী আপনি? হ্যাঁ। বয়স কত? বয়স 50-এর কাছাকাছি। ট্যাবলেট কটা করে খেতে হয়? আমি সকালবেলা মর্নিং এ হাঁটি, আর ওই কারি পাতা 10টা কাঁচা হলুদ খাই আপনার কথা শুনে। ট্যাবলেট কটা করে খাচ্ছেন? হ্যালো। ট্যাবলেট কটা করে খেতে হয়? টিভির সাউন্ডটা বন্ধ করে কথা বলুন। ট্যাবলেট, ওই সুগারের ট্যাবলেট খাচ্ছি, সুগারের ওষুধ। সেটা কটা? কটা? এই সকালে সুগারের ওষুধ একবার করে খাই। ঠিক আছে, আপনি রিপোর্ট 3 মাসের রিপোর্টটা নিয়ে আমার কাছে আসবেন। হ্যাঁ, ওকে।